আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের এই পর্যন্ত সুপার স্ট্রাকচার ডিজাইনের যা যা বিষয় ছিল সবকিছু আমাদের ডিসকাস করা শেষ। এখন আজকে থেকে আমরা সাব স্ট্রাকচার ডিজাইন বা ফাউন্ডেশন ডিজাইন শুরু করব। তো ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে আমরা আজকে প্রথমে হচ্ছে সিঙ্গেল ফুটিংটা প্রথমে দেখব। তো সিঙ্গেল ফুটিং বা যে কোনো ফুটিং ডিজাইনের আগে আমাদের কাজ হবে, আমরা যখন ইট্যাপসে স্ট্রাকচারটা অ্যানালাইসিস করব, ইট্যাপসে স্ট্রাকচার অ্যানালাইসিস করার পরে যদি স্ট্রাকচারে শেয়ার ওয়াল থাকে, আমি আবারও বলতেছি, স্ট্রাকচারে যদি শেয়ার ওয়াল থাকে তাহলে ফাউন্ডেশন ডিজাইন করার আগে স্ট্রাকচারে যদি শেয়ার ওয়াল থাকে তাহলে ফাউন্ডেশন ডিজাইন করার আগে শেয়ার ওয়ালের মেশ অপশন অফ করে দিয়ে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমরা যেই রিয়াকশন পাবো সেই রিয়াকশনের রেসপেক্টে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথমে আমি যেহেতু ফাউন্ডেশন ডিজাইন আজকে থেকে দেখাবো, আমি এখানে শেয়ার ওয়ালের শেয়ার ওয়াল গুলো সিলেক্ট করতেছি। এখান থেকে সিলেক্ট থেকে প্রপার্টিজ, ওয়াল সেকশন, ওয়াল সেকশন থেকে আমি শেয়ার ওয়াল গুলো সিলেক্ট করলাম। শেয়ার ওয়াল গুলো সিলেক্ট করে আমি এই শেয়ার ওয়াল গুলোতে মেশ অফ করে দিব। তো এখান থেকে অ্যাসাইন শেল, এখান থেকে হচ্ছে ওয়াল অটোমেশিকে আমি এখানে ডিফল্ট নো মেশিং, ঠিক আছে, ডিফল্ট নো মেশিং অ্যাপ্লাই। তাহলে আমাদের এখানে ওয়ালে ওয়ালে যে মেশ গুলো ছিল সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, ওয়াল ডিফল্ট মেশ হিসেবে বা ডিফল্ট মেম্বার হিসেবে কাজ করবে। এর কারণটা হচ্ছে যখন আপনি শেয়ার ওয়াল অ্যাসাইন করেন, শেয়ার ওয়াল অ্যাসাইন করলে এখানে বিভিন্ন শেয়ার ওয়ালের মাঝে কিছু লোড অ্যাবজর্ব হয়ে থাকে। এই কারণে টোটাল রিয়াকশনটা ফাউন্ডেশনের জন্য যখন আমাদের টোটাল রিয়াকশন লাগবে সেই রিয়াকশনটা পাওয়া যায় না, কিছু রিয়াকশন কম পাওয়া যায়। সেই কারণে আমরা হচ্ছে মেশটা অফ করে দিয়ে এখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করা হয়ে গেলে আমরা যেই রিয়াকশন পাবো সেই রিয়াকশনের রেসপেক্টে আমরা ফাউন্ডেশন ডিজাইন শুরু করব। আচ্ছা, অ্যানালাইসিস হতে থাকুক, তার মধ্যে আমি এখানে ফাউন্ডেশন ডিজাইনটা আমি সেফে দেখাবো। আমি এসডিপ এ দেখাবো না। এসডিপ অনেকের অনেকের কম্পিউটারে, বেশিরভাগের কম্পিউটারে এসডিপ ফাউন্ডেশনটা কাজ করে না। এই কারণে আমি এসডিপ আর দেখাচ্ছি না, ওটা দেখাইলে বেশিরভাগেরই কাজে লাগে না। আমি যেটা সবার কাজে লাগবে সেফ, সেটাতে আমি দেখাই দিব ফাউন্ডেশন ডিজাইনের সবগুলো। সেখানে আমি সেফ ওপেন করলাম, সেফ ওপেন করে আমি এখানে নিউ মডেলে যাব। ঠিক আছে, এখানে আমি নিউ মডেলে যাব। নিউ মডেলে গেলে আমার এখানে ইট্যাপস এর মতোই একেবারে শুরুতে যেরকম একটা টেমপ্লেট আসে সেই রকম একটা টেমপ্লেট আসবে। এখান থেকে আমি 3 নাম্বার যে অপশনটা আছে 3 নাম্বার অপশনে গেলাম। আমি 3 নাম্বার অপশনে গিয়ে এখান থেকে ডিসপ্লে ইউনিট আমি ইউএস কাস্টমারি ইঞ্চি ফিট এটাই রাখলাম। এরপর হচ্ছে রিজিয়ন, এখানে আমাদের রিজিয়ন হিসেবে ইউজার রিজিয়ন রাখবো আমরা। স্টিল আমাদের দরকার নাই, আমাদের দরকার হবে কনক্রিট। কনক্রিট ডিজাইন কোড আমরা এসিআই 31808 এই কোডে আমরা ফাউন্ডেশন ডিজাইন করব। ঠিক আছে, সেখান থেকে আমি এগুলো চেক করে নিলাম। এগুলো চেক করে নিয়ে আমি হচ্ছে এটা ওকে করলাম। ওকে করার পরে ইট্যাপস এর যেরকম যেই যেই ধরনের একটা ইন্টারফেস ইট্যাপসে আসতো সিমিলার একটা ইন্টারফেস এখানেও কিন্তু চলে আসবে। সেইখান থেকে আমরা ফাউন্ডেশন ডিজাইন করব। প্রথমে আমরা ডিজাইন করব হচ্ছে সিঙ্গেল ফুটিং। এই কারণে যেখানে সিঙ্গেল ফুটিং এর যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিঙ্গেল ফুটিং এর টেমপ্লেটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাদের কি কি দিতে হবে। প্রথমে আসছে এখানে ফুটিং এর এক্স ডিরেকশনের লেন্থ কত হবে। ফুটিং এর এক্স ডিরেকশনের লেন্থ কত হবে, অর্থাৎ আমাদের এটা মনে করেন আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমি যে ফুটিংটা তৈরি করবো সেই ফুটিং এর এক্স ডিরেকশন বরাবর লেন্থ কত হবে। ঠিক আছে, এক্স ডিরেকশন বরাবর লেন্থ কত হবে। প্রথমে আমাদের দিতে হবে বাম দিকে, এই যে আমাদের এক্স ডিরেকশনে বাম দিকে কতটুকু হবে। মনে করেন আপনার টোটাল ফুটিং হচ্ছে 10 ফিট। তাহলে আপনার এক্স ডিরেকশনের বামে 5 ফিট, ডানে 5 ফিট। ঠিক আছে, তাহলে এখান থেকে বামে 5 ফিট, ডানে 5 ফিট। একইভাবে আমরা ওয়াই ডিরেকশনে মনে করি এটা হচ্ছে আমাদের ফুটিং এর ওয়াই ডিরেকশন, তাহলে ওয়াই ডিরেকশনে আমি হচ্ছে টোটাল 8 ফিট নিব। তাহলে ওয়াই ডিরেকশনে উপরের দিকে আছে কত, 4 ফিট, নিচের দিকে আছে কত, 4 ফিট। তো এটা হচ্ছে আমার টোটাল ফুটিং।
ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ফুটিং। তাহলে এখান থেকে আমি এক্স ডিরেকশনে 5 ফিট 5 ফিট, বামে ডানে 5 ফিট 5 ফিট, ওয়াই ডিরেকশনে উপরে নিচে 4 ফিট 4 ফিট, তাহলে আমার টোটাল ফুটিং এর সাইজ কত দাঁড়াইলো? 10 ফিট বাই 8 ফিট। ঠিক আছে, আমার টোটাল ফুটিং এর সাইজ দাঁড়াইলো কত? 10 ফিট বাই 8 ফিট। এটা আমি ভাই একটা এখানে কি প্রাইমারি। কম বেশি নেওয়া যাবে না, নাকি সমান সমানই নিতে হবে? কম বেশিও নিতে পারেন। কম বেশি নিলে লাভ কি, মানে আপনি কম বেশি কেন নেবেন? আপনি মানে মনে করেন ধরেন বাইরে আমার জায়গা কম আছে, এরকম যদি হচ্ছে একেবারে সীমানার যে ফুটিংটা ওইটা। আপনার এখানে তো, এখানে কোনো সীমানা আছে আমাদের? আপনি মানে কি কোন সীমানা রেসপেক্টে কম বেশি করবেন? এখানে আমাদের কি কোনো সীমানা আছে কোনো জায়গায়? না এখানে না, মনে ধরেন করেন আমার আপনার, যে প্ল্যানটা আছে, প্ল্যানটার আপনার ধরেন এটা হচ্ছে আপনার বাউন্ডারির যে। আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আপনার জি জি প্রপার্টির এরিয়া। ঠিক আছে, এখন মনে করেন আপনার একটা কলাম হচ্ছে এইখানে, আপনার একটা কলাম জি এইখানে, এই ফুটিং এর জন্য, এই কলামের জন্য আপনি ফুটিং ডিজাইন করবেন। ঠিক আছে, তাহলে মনে জি করেন আপনার আপনার ফুটিংটা হচ্ছে এরকম একটা ইসেন্ট্রিক ফুটিং হইলো। আপনার ফুটিংটা এই ধরনের একটা ইসেন্ট্রিক ফুটিং হলো। এখন এই ফুটিংটা আপনি ডিজাইন করবেন, তাহলে এই ফুটিং এর জন্য, এই ফুটিং এর জন্য আপনার এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তো এই ফুটিং এর জন্য আপনার যে এইখানে ধরতে হবে এমন তো কোনো কথা নাই। এই ফুটিং এর জন্য আপনার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইখানে ধরতে হবে তার তো কোনো দরকারও নাই। ঠিক আছে, আপনি ফুটিং এর সেন্টার বরাবর হচ্ছে এক্স ওয়াই ধরবেন। ফুটিং এর সেন্টার বরাবর, ফুটিং এর যে সেন্টার, সেই সেন্টার বরাবর আপনি আচ্ছা, এক্স এখানে ওয়াই তার মানে ধরবেন। হচ্ছে কলামটা কোনো বিষয় না, মানে কলাম না, কোথায় আছে এটা কলামটা বিষয় না। আপনার হচ্ছে ফুটিং এর আচ্ছা সেন্টার আচ্ছা বরাবর ওকে। আপনি এক্স ওয়াই ধরবেন। এরপরে ধরেন আপনার কলাম যদি এই যে এখানে যেমন ইসেন্ট্রিক আছে, একদিকে আছে, তাহলে আপনি কলামটা জি সেন্টারে ড্র না করে, কলামটা আপনি যেই জায়গায় আছে, বামে বা ডানে উপরে নিচে যেখানে হোক, কলামটা আপনি কলামের জায়গায় ড্র করবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা, সেখানে আমরা আমাদের ফুটিং এর লেন্থ এবং উইডথ, এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি লেন্থ উইথ, প্রাইমারি একটা ফুটিং এর সাইজ আমরা অ্যাজিউম করে নিয়েছি, সেটা আমরা ট্রায়াল দিব। ট্রায়াল দিয়ে যদি আমরা দেখি যে আমাদের যে প্রাইমারি সেকশন ফুটিং এর সাইজ আমরা যেটা ধরছি সেটা যদি পাস করে যায়, তাহলে পাস করে গেল। যদি কমানো লাগে আমরা কমাইতে পারবো, বাড়ানো লাগলে লাগলে বাড়াইতে পারবো। ঠিক আছে, এটা একটা আমাদের ট্রায়াল দেওয়ার জন্য একটা প্রাইমারি সাইজ। তাহলে এই পর্যন্ত আমাদের গেল, আমরা একটা প্রাইমারি সাইজ বের করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে কি করব, এরপর আমাদের লাগবে, আমাদের ফুটিং এর একটা ট্রায়াল দেওয়ার জন্য একটা থিকনেস লাগবে। ঠিক আছে, ফুটিং এর ট্রায়াল দেওয়ার জন্য একটা থিকনেস লাগবে। ট্রায়াল দেওয়ার জন্য আমরা যে কোনো একটা থিকনেস ধরতে পারি, আমরা হয়তো 18 ইঞ্চি বা 20 ইঞ্চি ধরতে পারি। ধরে আমরা ট্রায়াল দিব, আমরা চেক করে দেখব ফুটিং এর ক্যাপাসিটি, ফুটিং এর পাঞ্চিং শেয়ারে যদি ফুটিং ফেল না করে তাহলে আমরা সেটাকে স্যাটিসফাই ধরতে পারি। যদি দেখি ফেল করে তাহলে আমরা ফুটিং এর থিকনেস বাড়াইতে পারি, বা দরকার হলে আমরা ফুটিং এর থিকনেস কমাইতেও পারি। ঠিক আছে, সেখানে আমরা ট্রায়াল দেওয়ার জন্য একটা থিকনেস নিব। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বা সাবগ্রেড মডুলাস। এখানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির রেসপেক্টে যেই বিষয়টা আমরা, যেই প্যারামিটারটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে সফটওয়্যারের সাবগ্রেড মডুলাস। সাবগ্রেড মডুলাসের ক্যালকুলেশনটা হচ্ছে কিভাবে আসবে? সাবগ্রেড মডুলাসের এখানে আগে ইউনিটটা খেয়াল করেন, এখানে ইউনিট আছে কি, কিপ পার ইঞ্চ পার ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, কিপ পার ইঞ্চ পার ইঞ্চি স্কয়ার। তাহলে মনে করেন আপনার হচ্ছে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি সাপোজ হচ্ছে 1.5 টিএসএফ, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 1.5 টিএসএফ। তাহলে এখান থেকে আমরা কি করব, 1.5 টিএসএফ মানে হচ্ছে কত, 3 কেএসএফ। 3 কেএসএফ, কেএসএফ মানে হচ্ছে কিপ পার স্কয়ার ফিট। তাহলে এখান থেকে আমরা প্রথমেই আমাদের লাগবে কি, কিপ আছে, এরপর আছে ইঞ্চি, ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কেএসএফ থেকে কেএসআই তে কনভার্ট করে নিব। তাহলে কেএসআই এখানে স্কয়ার ফিট আছে, এখান থেকে আমরা কনভার্ট করব স্কয়ার ইঞ্চিতে। ঠিক আছে, তাহলে 12/12। তাহলে এখান থেকে আমরা পাবো কি, কিপ পার স্কয়ার ইঞ্চ। ঠিক আছে, কিপ পার স্কয়ার ইঞ্চ। সেখান থেকে সাপোজ আমরা একটা রেজাল্ট পাবো। এই রেজাল্টের সাথে, এই রেজাল্ট আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আমরা কি করব, আমরা সাপোজ এখানে 3/144 পাইলাম, এটাকে আমরা অ্যালাউবল সেটেলমেন্ট দিয়ে, অ্যালাউবল সেটেলমেন্ট দিয়ে আমরা এটাকে ভাগ করব। ঠিক আছে, অ্যালাউবল সেটেলমেন্ট হচ্ছে সিঙ্গেল বা কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে আমরা সাধারণত 1 ইঞ্চি পর্যন্ত সেটেলমেন্ট অ্যালাউ করি। তাহলে এখান থেকে আমরা অ্যালাউবল সেটেলমেন্ট 1 দিয়ে ভাগ করলাম, এখান থেকে আমরা যে রেজাল্ট পাবো, এখান থেকে আমরা হচ্ছে এই একই রেজাল্ট পাবো। এটাকে আমরা কি করব, এটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি, সাপোজ মনে করেন ফ্যাক্টর অফ সেফটি আছে 3, তাহলে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ফাইনালি যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে
সয়েলের সাবগ্রেড মডুলাস। ঠিক আছে, এটা কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি না, কিন্তু বেয়ারিং ক্যাপাসিটির রেসপেক্টে আমরা এই ফাইনালি এই সাবগ্রেড মডুলাসের ভ্যালুটা পাবো। তাহলে এখান থেকে আমরা সাবগ্রেড মডুলাসটা কত হয় ফাইনালি ক্যালকুলেশন করে দেখি কত হয়। সিমিলার ডাটা আমি ধরলাম, আমি সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 1.5 TSFE ধরলাম। তাহলে এখান থেকে আমাদের 3/144 ইন্টু হচ্ছে 3, তাহলে এখানে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে, সয়েলের সাবগ্রেড মডুলাস হচ্ছে কত 0.0625। তাহলে আমি এই ভ্যালুটা এখানে বসায় দিলাম 0.0625। ঠিক আছে, 0.0625। আর এখানে আমি ট্রায়াল দেওয়ার জন্য থিকনেস হিসেবে আমি 24 ইঞ্চি রাখলাম, যা আছে তাই রাখলাম। এরপর হচ্ছে আমাদের এখানে এই ফাউন্ডেশনের উপরে, এই সিঙ্গেল ফুটিং এর উপরে আমাদের কি পরিমাণ ডেড লোড এবং লাইভ লোড আছে সেটা আমাদের এখানে বসাইতে হবে। ঠিক আছে, ডেড লোডের রেসপেক্টে মোমেন্ট, লাইভ লোডের রেসপেক্টে মোমেন্ট, এই ভ্যালুগুলো আমাদের বসাইতে হবে। এই ভ্যালুগুলো কোথায় পাবো আমরা? ইট্যাপসে যে অ্যানালাইসিস করছি সেখান থেকে আমরা পাবো। আমাদের অ্যানালাইসিস শেষ, ইট্যাপসে অ্যানালাইসিস শেষ। অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে প্ল্যান ভিউ থেকে আমরা চলে গেলাম বেজে, প্ল্যান ভিউ থেকে আমরা বেজে চলে গেলাম। বেজে গিয়ে এরপর আমরা এখান থেকে রিয়াকশন, ডিসপ্লে রিয়াকশনে গিয়ে আমরা এখানে কম্বিনেশন থেকে আমরা কম্বিনেশনটা চেঞ্জ করে, আচ্ছা আমরা এখানে আলাদা আলাদা দেখতে পারি, ডেড লোডের জন্য আলাদা দেখতে পারি, লাইভ লোডের জন্য আলাদা দেখতে পারি, বা টোটাল ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য আমরা একসাথে দেখতে পারি। ঠিক আছে, আমাদের দেখতে হবে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ডেড লোড লাগবে, আমাদের লাগবে লাইভ লোড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে ডেড লোড কম্বোটা দেখি। আমি এখানে ডেড লোড কম্বো সিলেক্ট করলাম, এখান থেকে টেবুলেটেড ফরম্যাট সিলেক্ট করলাম, এখান থেকে ভার্টিক্যাল লোড এবং হচ্ছে মোমেন্ট সিলেক্ট করলাম। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটা জয়েন্টে, মানে যেই সমস্ত জায়গায় আমাদের কলাম আছে বা শেয়ার ওয়াল আছে, প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে টোটাল লোড কত আছে আমরা সেগুলো দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মনে করেন আমি এই কলামের জন্য ফাউন্ডেশন ডিজাইন করতে চাই, তাহলে এই কলামে আমাদের টোটাল ডেড লোড কত আছে 215 কিপ, এবং মোমেন্ট কত আছে এই ভ্যালুটা আমরা সেফে নিয়ে বসাবো। ঠিক আছে, আমি এখানে 215 কিপ আমাদের আসছে কিসের জন্য? 10 তলা বিল্ডিং এর জন্য। 215 কিপ আমাদের আসছে 10 তলা বিল্ডিং এর জন্য। এই বিল্ডিং এর জন্য যদি আমরা সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে চাই 3 KSF বেয়ারিং ক্যাপাসিটির সয়েলে, তাহলে আমাদের ফুটিং এর সাইজ অনেক বড় চলে আসবে। ঠিক আছে, তো আমরা এত লোড ধরতেছি না, আমরা মনে করলাম আমাদের সাপোজ হয়তো একটা 3 তলা 4 তলা একটা বিল্ডিং আছে, আমাদের হয়তো লোড মোটামুটি 100 কিপের মধ্যে আছে। তাহলে আমরা এখানে আমি ডেড লোডটা কনসিডার করলাম 100 কিপ, 100 কিপ আমি ডেড লোড কনসিডার করলাম। তাহলে এখান থেকে আমি ডেড লোড বসাইলাম 100 কিপ। এরপর ডেড লোডের রেসপেক্টে যে মোমেন্ট আসবে সেই মোমেন্ট আমরা ইট্যাপস থেকে প্লাস মাইনাস সাইন সহ ইট্যাপস থেকে আমরা মোমেন্ট দেখে আমরা মোমেন্টের ভ্যালুটা এখানে বসাবো। তো আমি এখানে মোমেন্ট যা আছে আমি তাই ধরলাম। মোমেন্ট আছে কত আমাদের এখানে 2.84, আর হচ্ছে -0.09, 2.84 -0.09। ঠিক আছে, তাহলে আমি মোমেন্ট বসাই দিলাম, লোড বসাই দিলাম। একইভাবে আমাদের এখানে লাইভ লোড কত আছে সেটা আমি এখানে কম্বিনেশনটা চেঞ্জ করে আমি লাইভ লোডের কম্বিনেশনে যাই, লাইভ লোড কম্বো 3 যেটা, লাইভ লোড কম্বিনেশনে গিয়ে আমি এখানে লাইভ লোড কত আছে, লাইভ লোড আছে আমার এখানে 43। ঠিক আছে, তাহলে আমি এইটাই কনসিডার করলাম লাইভ লোড 43.47, 43.47। এবং এই লাইভ লোডের রেসপেক্টে মোমেন্ট কত আছে -0.25 -0.06, -0.25 -0.25 হচ্ছে -0.06। ঠিক আছে, এই গেল আমার লোড। লোড কোথায় কত আছে সেটা আমি ইট্যাপস এর অ্যানালাইসিস দেখে আমি বসাবো। এরপর হচ্ছে আমার এখানে কলামের সাইজ, আমি যেই কলামের জন্য ফাউন্ডেশন ডিজাইন করতেছি সেই কলামের সাইজটা আমাকে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার সময় আমি কলামের একটা ডাইমেনশনে ইনপুট দিতে পারবো। আমার কলাম হইতে পারে হয়তো 12-18, 12-24, 15-24, বিভিন্ন ডাইমেনশনে কলাম হইতে পারে। কিন্তু যখন আমি এখানে ইনপুট দেওয়ার সময় আমাকে যে কোনো একটা ডাইমেনশন ইনপুট দিতে হবে, দুইটা ডাইমেনশন ইনপুট দেওয়া যায় না। দুইটা ডাইমেনশন আমরা প্রথমে একটা ডাইমেনশন ইনপুট দিব, পরে আমরা মডেলের ভিতরে গিয়ে আমরা সেটাকে মডিফাই করে দুইটা ডাইমেনশন আমরা আলাদা আলাদা করে দিব। ঠিক আছে, তাহলে আমি এখানে কনসিডার করলাম আমার কলামের সাইজ মনে করেন 12-18, আমার কলামের সাইজ 12-18, তাহলে আমি এখানে যে কোনো একটা ইনপুট দিব, আমি 18 ইঞ্চি ইনপুট দিলাম, পরে আমি এটাকে মডিফাই করব। তাহলে এখানে আমি এই ডায়ালগ বক্সে কি কি ইনপুট দিলাম দেখেন। প্রথমে আমি একটা ট্রায়াল দেওয়ার জন্য ফুটিং এর একটা সাইজ ধরলাম, আমি এখানে 10 ফিট বাই 8 ফিট ধরছি ফুটিং এর সাইজ। ফুটিং এর থিকনেস কনসিডার করছি 24 ইঞ্চি,
সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কনসিডার করছি কত, 3 কেএসএফ মানে 3000 পিএসএফ, ঠিক আছে, 3 কেএসএফ মানে 3000 পিএসএফ। এরপরে আমার এখানে এই ফাউন্ডেশনের উপর ডেড লোড কত আছে সেটা আমি ইটাপস থেকে নিলাম, লাইভ লোড কত আছে নিলাম। এরপর হচ্ছে আমার এই কলামের সাইজ আমি ইনপুট দিলাম। আমি এখানে ওকে করে বের হয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমি এই সিঙ্গেল ফুটিং এর ভিতরে আমি ভ্যালুগুলো দিয়ে আমি আবার এখানে ওকে করে বের হয়ে যাব। তাহলে এতক্ষণ আমি যেই সমস্ত ভ্যালু ইনপুট দিলাম সেই ভ্যালুর রেসপেক্টে সেই ভ্যালুর রেসপেক্টে আমি এখানে একটা সেই ভ্যালুর রেসপেক্টে আমি এখানে একটা টেমপ্লেট পাবো বা এখানে একটা ফাউন্ডেশন পাবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের সাইজ হচ্ছে 10 ফিট বাই 8 ফিট, কলাম হচ্ছে 18 ইঞ্চি। তাহলে এবার প্রথম কাজই হচ্ছে আমাদের এই কলামের সাইজটাকে মডিফাই করতে হবে। প্রথম কাজই হচ্ছে কি কলামের সাইজটাকে মডিফাই করতে হবে। তাহলে এখান থেকে আমি প্রথম আমি ধরলাম যে কলামের সাইজটা হচ্ছে আমার এরকম, কলামের সাইজটা হচ্ছে এরকম, মানে এইদিকে আছে 18 ইঞ্চি, এদিকে আছে 12 ইঞ্চি। তাহলে আমি ইনপুট দেওয়ার সময় ইনপুট দিয়েছিলাম কি 18 ইঞ্চি, 18 ইঞ্চি ইনপুট দেওয়াতে আমার সব দিকেই এইদিকেও 18 এদিকেও 18 আছে। এখন আমাকে এই ডিরেকশনের এতটুকু এবং এতটুকু আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার টোটাল বাদ যাবে কত, টোটাল বাদ যাবে তো 6 ইঞ্চি। তার মানে এদিকে 3 ইঞ্চি এদিকে 3 ইঞ্চি আমার বাদ যাবে। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এখান থেকে আমি হচ্ছে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, উপরের পয়েন্ট দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই দুইটা পয়েন্টকে আমি মুভ করে নিচের দিকে নিয়ে আসবো, 3 ইঞ্চি নিচে মুভ করব, ঠিক আছে। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিয়ে মুভ মুভ কমান্ডে গেলাম, আমি নিচের দিকে যাব, মানে ওয়াই অ্যাক্সিসে -3 ইঞ্চি, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে -3 ইঞ্চি দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। তাহলে আমার এটা 3 ইঞ্চি নিচে চলে আসলো। একইভাবে আমি এটাকে মুভ করব উপরের দিকে 3 ইঞ্চি, তাহলে আমি এটাকে জাস্ট পজিটিভ করে দিলাম। তাহলে এখন আমার কলামের কিন্তু অরিজিনাল সাইজটা চলে আসছে। তো এইভাবে আমাদের যেই কলামই হোক সেই কলামের প্রথমে আমরা একটা ডাইমেনশন দিব, তারপর আমরা সেটাকে মডিফাই করে আমাদের অ্যাকচুয়াল সাইজটাকে নিয়ে আসবো এখানে। তো এই পর্যন্ত আমাদের মডিফিকেশন শেষ। এবার আমরা এখানে মূল ডিজাইনে চলে যাব। প্রথমে আমাদের কাজ হবে ইট্যাপসে আমরা যেরকম যে ধরনের অপশন ছিল ইট্যাপসে, সেফে ফাউন্ডেশন ডিজাইন করার সময় আপনি হুবহু একই অপশন পাবেন, ঠিক আছে, কোনো অপশনের মধ্যে কোনো পার্থক্য নাই, সব জায়গায় হুবহু একই ধরনের অপশন এখানে পাবেন। প্রথমে আমি ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে যাব। ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে প্রথম কাজ কি আমার কনক্রিটের প্রপার্টি ডিফাইন করা। আমার এখানে যে ফাউন্ডেশনটা আমি ডিজাইন করতেছি এই ফাউন্ডেশনের কনক্রিটের প্রপার্টি ডিফাইন করতে হবে, এবং এখানে আমি যে রিবার ব্যবহার করব সেই রিবারের গ্রেডটা আমাকে এখানে ডিফাইন করতে হবে, ঠিক আছে। তাহলে কনক্রিট হিসেবে আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতেছি। আমার এখানে কনক্রিট কত আছে আমি একটু দেখি। কনক্রিট এখানে আছে হচ্ছে 4000 পিএসআই, এখানে কনক্রিট আছে 4000 পিএসআই। যদি আমরা এটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা অলরেডি ইট্যাপস এর সবকিছু আমরা শেষ করে আসছি, আমরা অলরেডি জানি যে এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, তো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। যদি আমাদের চেঞ্জ করা লাগে তাহলে আমরা কি করব, আমাদের এখানে বাই ডিফল্ট 4000 পিএসআই আছে কনক্রিটের স্ট্রেংথ। যদি চেঞ্জ করা লাগে তাহলে আমরা এখানে এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করব, একটা জায়গায় চেঞ্জ করব আর একটা জায়গায় হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করব, ঠিক আছে। এই দুইটা ভ্যালু চেঞ্জ করবো, আমি চেঞ্জ করলাম না, আমি 4000 পিএসআই রাখলাম। এরপর একইভাবে রিবারে গিয়ে আমরা এটাকেও মডিফাই করতে পারি প্রয়োজন হলে। এখানে বাই ডিফল্ট কি আছে দেখি, বাই ডিফল্ট এখানে আছে হচ্ছে 60 গ্রেড, বাই ডিফল্ট এখানে আছে 60 গ্রেড। যদি আমাদের 60 গ্রেড না ব্যবহার করে আমরা অন্য কোনো গ্রেড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা স্ট্রেংথ এখানে ইল্ড স্ট্রেংথটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, ইল্ড স্ট্রেংথটা আমরা এখানে চেঞ্জ করে দিব। আমি এখানে 60 গ্রেডই রাখলাম, চেঞ্জ করলাম না। তাহলে এই দুইটা ভ্যালু আমাদের যদি প্রয়োজন হয় আমাদের চেঞ্জ করতে হবে কনক্রিট এবং রিবার। ওকে, আমি এটা চেক করে রাখলাম। এরপরে আমাদের লাগবে কি সেকশন প্রপার্টি। সেকশন প্রপার্টি থেকে আমাদের এখানে আমরা চলে যাব স্ল্যাব সেকশন। সেকশন প্রপার্টি থেকে আমরা এখানে চলে গেলাম স্ল্যাব সেকশন। এখানে দুইটা স্ল্যাব আছে ফাউন্ডেশন ডিজাইনের, এখানে দুইটা স্ল্যাব আছে, একটা হচ্ছে আমাদের এই যে ফাউন্ডেশন স্ল্যাব, আর একটা হচ্ছে কি আমাদের এই যে কলামের জন্য একটা স্ল্যাব আছে, এটাকে আমরা আরেকটা স্ল্যাব হিসেবে আমরা কনসিডার করতেছি। আমাদের এখানে দুই ধরনের স্ল্যাব আছে, ঠিক আছে, একটা হচ্ছে ফাউন্ডেশন স্ল্যাব আর একটা হচ্ছে আমাদের কলামের জন্য যেই স্টিফ এলিমেন্ট সেটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে ফাউন্ডেশন স্ল্যাবটাকে মডিফাই করি। আমাদের ফাউন্ডেশন ফুটিং 1 যেটা, এটাকে আমি মডিফাই করলাম। এটাকে মডিফাই করে নাম যা আছে তাই থাকলো। এখান থেকে ম্যাটেরিয়াল 60 গ্রেড এবং হচ্ছে 4000 পিএসআই কনক্রিট স্ট্রেংথ থাকবে।
এরপর মডেলিং টাইপ হিসেবে আমরা কি ব্যবহার করব, আমরা যখন স্ল্যাব নর্মাল রুফ স্ল্যাব বা ফ্লোর স্ল্যাব আমরা ডিজাইন করছি তখন আমরা শেল থিন প্রপার্টি ব্যবহার করি। ঠিক আছে, নর্মাল যদি আমাদের ফ্লোর স্ল্যাব হয় বা রুফ স্ল্যাব হয়, যেই স্ল্যাবের থিকনেস মোটামুটি 5-6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি এরকম যদি কোনো স্ল্যাব হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি শেল থিন। আর যদি ফাউন্ডেশন স্ল্যাব হয় যেটা থিকনেস 12 ইঞ্চি বা তার উপরে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি শেল থিক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেহেতু ফাউন্ডেশন ডিজাইন করতেছি আমরা এখানে স্ল্যাবের টাইপ শেল থিক সিলেক্ট করলাম, মডিফায়ার কোনো লাগবে না। এরপর এখান থেকে টাইপ ফুটিং আছে, ফুটিং এ থাকবে। এবং এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্ল্যাবের থিকনেস কত আছে, ট্রায়াল দেওয়ার জন্য থিকনেস কত আছে। প্রথমে আমাদের যে ডায়ালগ বক্সটা আসছিল সেখানে কিন্তু আমরা ট্রায়াল দেওয়ার জন্য 24 ইঞ্চি থিকনেস রাখছিলাম, সেখানেও 24 ইঞ্চি আছে। অনেক সময় দেখা যায় যে প্রথমে ডায়ালগ বক্সটা চেঞ্জ করার পরেও এখানে হয়তো অনেক সময় চেঞ্জ হয় না, সেটা একটু খেয়াল করতে হবে যে এটা ট্রায়াল দেওয়ার জন্য আপনি যে থিকনেসটা কনসিডার করছেন সেটা আছে কিনা বা কত আছে। এটা এখানে 24 ইঞ্চি আছে, আমি 24 ইঞ্চি রাখলাম। সেটা গেল আমাদের মেইন যে ফাউন্ডেশন স্ল্যাব, সেই ফাউন্ডেশন স্ল্যাবটা গেল। এরপর আর একটা মেম্বার আছে, সেটা সেটা হচ্ছে আমাদের এই কলামের জন্য স্টিফ মেম্বার। ঠিক আছে, তাহলে আমি এই স্টিফ ওয়ানটাকে মডিফাই করব। স্টিফ ওয়ানটাকে মডিফাই করে আমি এখানে এটার প্রপার্টিও শেল থিক করে দিলাম। এখান থেকে আমাদের ফাউন্ডেশন স্ল্যাবের যে থিকনেস হবে, সাপোজ ফাউন্ডেশন স্ল্যাবের থিকনেস যদি আপনি 18 ইঞ্চি করেন তাহলে এখানে এই কলামের যে স্টিফ মেম্বারটা আছে এইটার থিকনেসও 18 ইঞ্চি করতে হবে, অর্থাৎ ফাউন্ডেশন স্ল্যাবের যে থিকনেস হবে এখানে স্টিফ মেম্বারের থিকনেসও তাই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আর চেঞ্জ করার কিছু নাই। ওকে করে ওকে করে ওকে করে বেরোয় আসলাম। ওকে, এরপরে আমি ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি গেল, সেকশন গেল, এরপর হচ্ছে স্প্রিং প্রপার্টি। স্প্রিং প্রপার্টিতে গিয়ে আমি হচ্ছে এরিয়া স্প্রিং দেখব। স্প্রিং প্রপার্টিতে গিয়ে এরিয়া স্প্রিং, আমরা এরিয়া স্প্রিং ব্যবহার করব। এরিয়া স্প্রিং ব্যবহার করব যখন সিঙ্গেল, কম্বাইন্ড এবং ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করব তখন আমরা ব্যবহার করব এরিয়া স্প্রিং। এরিয়া স্প্রিং মানে হচ্ছে এই যে টোটাল ফাউন্ডেশনের উপরে যেই সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির যে ইফেক্ট আছে সেটা। ঠিক আছে, এরিয়া স্প্রিংটা হচ্ছে টোটাল ফাউন্ডেশনের উপরে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির যে ইফেক্ট আছে এটা হচ্ছে এরিয়া স্প্রিং। আর পাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব পয়েন্ট স্প্রিং। পাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, পয়েন্ট স্প্রিং। ঠিক আছে, আমরা যেহেতু সিঙ্গেল ফুটিং ডিজাইন করতেছি আমি এখানে এরিয়া স্প্রিং এ গেলাম। এরিয়া স্প্রিং এ গিয়ে আমরা কিন্তু অলরেডি আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির রেসপেক্টে সাবগ্রেড মডুলাস কত হবে সেটা কিন্তু আমরা অলরেডি ডিফাইন করে দিছি। তাহলে এটা আমি মডিফাই ক্লিক করে আমি চেক করে দেখবো যে আমাদের ভ্যালুটা ঠিক আছে কিনা। সেখানে সাবগ্রেড মডুলাস কত আছে আমরা একেবারে শুরুতে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা বসাইছি সেটাই আছে, তার মানে এটা আমাদের আর চেঞ্জ করা লাগবে না, এটা ওকে আছে। তাহলে আমি ক্যান্সেল করে বের হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি আমরা কিন্তু সাবগ্রেড মডুলাস হিসেবে ডিফাইন করছি। ডিফাইন করার পরে এখন এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের এই যে ফাউন্ডেশনের উপরে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি ফাউন্ডেশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অ্যাসাইন শেল, শেল থেকে কি করব, এরিয়া স্প্রিং, শেল থেকে এরিয়া স্প্রিং। এরিয়া স্প্রিং এ গিয়ে আমি এখানে যে এক নম্বরে যে অপশনটা আছে এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন আমার এই ফাউন্ডেশনের উপরে আমার সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই না করলে কিন্তু ফাউন্ডেশনের উপরে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির ইফেক্ট আসবে না। আচ্ছা, এবার ডিফাইনে গিয়ে আমি এখানে কি কি করব দেখি। আমার স্প্রিং প্রপার্টি পর্যন্ত গেল, ওকে। এখান থেকে আমাদের লোড প্যাটার্ন লাগবে না, আমাদের হচ্ছে লোড কেস, লোড কম্বিনেশন। আচ্ছা, লোড কম্বিনেশনটা আগে আমি যাই। লোড কম্বিনেশনে গিয়ে এখানে আমরা অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশনে যাব। লোড কম্বিনেশনে গিয়ে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন, এখান থেকে আমরা কনক্রিট বিম অর স্ল্যাব ডিজাইন, কনক্রিট বিম অর স্ল্যাব ডিজাইন এবং কনভার্ট টু ইউজার কম্বিনেশন। কনক্রিট যেহেতু আমরা স্ল্যাব ডিজাইন করতেছি বা ফাউন্ডেশন ডিজাইন করতেছি, কনক্রিট বিম অর স্ল্যাব ডিজাইন কনভার্ট টু ইউজার কম্বিনেশন দিয়ে আমি ওকে করে বেরোয় আসলাম। তাহলে এখানে আমাদের যে কম্বিনেশন দুইটা আছে, একটা কম্বিনেশন হচ্ছে কি, একটা কম্বিনেশন হচ্ছে 1.4 ডেড লোড, একটা কম্বিনেশন হচ্ছে 1.4 ডেড লোড, আর একটা কম্বিনেশন হচ্ছে কি 1.4 ডেড লোডের সাথে আরেকটা কম্বিনেশন কি 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 লাইভ লোড। ঠিক আছে, তাহলে আমি এই দুটাকে জাস্ট নাম দুটা চেঞ্জ করে দিলাম। এর সাথে আমাদের আরেকটা কম্বিনেশন লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা সার্ভিস লোড কম্বিনেশন লাগবে। ঠিক আছে, আমাদের একটা সার্ভিস লোড কম্বিনেশন লাগবে। আমি এখানে অ্যাড নিউ কম্বোতে গেলাম, অ্যাড নিউ কম্বোতে গিয়ে আমি এখানে
সার্ভিস লোড কম্বিনেশন হিসেবে ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে। ডেড লোড ফ্যাক্টর 1, লাইভ লোড ফ্যাক্টর 1 দিয়ে একটা সার্ভিস লোড কম্বিনেশন নিলাম, আমি ওকে করে বেরোয় আসলাম। তাহলে আমাদের লোড কম্বিনেশনও শেষ। এখন আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটু এখানে দেখাই জিনিসটা। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা হচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে। জি না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে আমাদের আমি আহ, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু এক্সপ্লেইন করি। এখানে মনে করেন আমাদের ফাউন্ডেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এটা হচ্ছে আমাদের কলাম, শর্ট কলাম, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। এখানে আমাদের কলামটা কন্টিনিউ করবে, গ্রেড বিম আছে, কলাম কন্টিনিউ করবে। আচ্ছা, তাহলে যে এখানে হচ্ছে আমাদের সয়েল আছে, এখানে হচ্ছে আমাদের সয়েল আছে, আর এই জায়গায় আমাদের মনে করেন আমাদের গ্রাউন্ড স্ল্যাবটা হচ্ছে এখানে, ঠিক আছে, গ্রাউন্ড স্ল্যাবটা হচ্ছে এখানে। এখন এখন আমাদের এইখানে কি কি ধরনের লোড আছে দেখেন, কি কি ধরনের লোড আছে। একটা লোড হচ্ছে কি আমাদের সুপার স্ট্রাকচার থেকে যেই লোডটা আসলো, সুপার স্ট্রাকচার থেকে যেই লোডটা আমাদের ফাউন্ডেশনে আসলো, সেটা হচ্ছে আমাদের একটা লোড, আমি এটাকে 1 নাম্বার দিলাম। এর এর বাইরে আরো কি কি লোড আছে দেখেন, এটা তো আমরা ইটাপস থেকে অ্যানালাইসিস করে যে ডেড লোড কত, লাইভ লোড কত, সেটা তো আমরা বের করলাম, এটা আমাদের 1 নাম্বার লোড গেল। এর বাইরে আরো কি লোড আছে আমাদের এখানে, মনে করেন আমাদের এই যে এখানে যে ফাউন্ডেশনটা ব্যবহার করছে, সাপোজ এটা আমাদের 24 ইঞ্চি থিকনেস, এই ফাউন্ডেশনের 24 ইঞ্চি ফাউন্ডেশনের একটা সেলফ ওয়েট আছে ডাউনওয়ার্ড কাজ করবে, এই 24 ইঞ্চি ফাউন্ডেশনের একটা সেলফ ওয়েট আছে ডাউনওয়ার্ড কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা একটা লোড গেল, এটাকে আমি 2 নাম্বার লোড ধরলাম। এরপর আর একটা লোড কি হতে পারে, আমাদের সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে আপওয়ার্ড প্রেসার দিবে, তাহলে এটা হচ্ছে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি আপওয়ার্ড প্রেসার দিচ্ছে, এটা গেল আমাদের 3 নাম্বার লোড। আর একটা লোড কি হতে পারে, আমাদের এই যে এখানে যে সয়েল আছে, আমাদের মনে করেন আমাদের টোটাল ফাউন্ডেশনের ডেপথ হচ্ছে সাপোজ 5 ফিট, ফাউন্ডেশনের ডেপথ হচ্ছে 5 ফিট, আর এখানে মনে করেন আরো 2 ফিট গেছে, তাহলে এখানে আমাদের মাটি আছে কয় ফিট, মাটি আছে আরো 3 ফিট। তাহলে এই যে এখানে 3 ফিট যে সয়েল আছে, এই সয়েলের একটা ডাউনওয়ার্ড প্রেসার থাকবে, ঠিক আছে। 3 ফিট যে মাটি আছে এখানে, এই 3 ফিট সয়েলের একটা ডাউনওয়ার্ড প্রেসার থাকবে, তাহলে এটাকে আমি 4 নাম্বার ধরলাম। এর বাহিরেও আরো কয়েকটা লোড থাকতে পারে, যেমন মনে করেন যে এখানে যে আপনি স্ল্যাব ব্যবহার করছেন, গ্রাউন্ড ফ্লোরে যে স্ল্যাব, মনে করেন আপনার এখানে একটা নন স্ট্রাকচারাল স্ল্যাব আছে, গ্রাউন্ড ফ্লোরে যে স্ল্যাব গুলো সাধারণত আমরা ব্যবহার করি, এই স্ল্যাবের সাপোজ এটা হচ্ছে আপনার মনে করেন 5 ইঞ্চি বা 4 ইঞ্চির একটা স্ল্যাব, 5 ইঞ্চি ধরলাম। তাহলে এই স্ল্যাবের একটা সেলফ ওয়েট আছে, এটা একটা ডাউনওয়ার্ড প্রেসার কাজ করবে। এই স্ল্যাবের উপরে মনে করেন আপনার হচ্ছে পার্কিং আছে, বা স্ল্যাবের উপরে রুম আছে, বা স্ল্যাবের উপরে যাই কিছু থাকুক, তার একটা নিজস্ব একটা লোড আছে, এখানে একটা লোড আপনি কনসিডার করতে পারেন। এটাকে আমি স্ল্যাবের লোডটাকে আমি 5 নাম্বার দিলাম, এটাকে আমি 6 নাম্বার দিলাম, ঠিক আছে। তাহলে এই মোটামুটি 5-6টা লোড একটা ফাউন্ডেশনের ডিজাইন করতে গেলে আমাদের এই 5-6টা লোড আমাদের কনসিডারেশনে আনা লাগবে, ঠিক আছে। এই 5-6 ধরনের লোড আমাদের কনসিডারেশনে আনা লাগবে। তার মধ্যে থেকে আমাদের যেটা হচ্ছে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে আমাদের সুপার স্ট্রাকচার থেকে যেই লোড আসবে এটা অবশ্যই আমাদের দিতে হবে। দেন আর একটা হচ্ছে কি আমাদের ফাউন্ডেশনের যে সেলফ ওয়েট, এটা আপনি যখন সেফে ডিজাইন করবেন তখন এটা আপনার আলাদা করে দেয়া লাগবে না, এটা আপনার আলাদা করে দেয়া লাগবে না। আপনি যে এখানে যে ফাউন্ডেশনের থিকনেস আমরা 24 ইঞ্চি ধরছি, তখন এটা অটোমেটিক সেলফ ওয়েটটা ক্যালকুলেশন করে নিছে, ঠিক আছে। এখানে ছিলাম আমরা, যখন আমরা 24 ইঞ্চি থিকনেস এখানে অ্যাসাইন করছি, তখন আমাদের 2 নাম্বার লোডটা সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেশন করে নিছে, এই কারণে এটা আমাদের আলাদা করে অ্যাসাইন করা লাগে না। এরপরে আমরা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অলরেডি অ্যাসাইন করছি এখানে, তাহলে এটা আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। 4 নাম্বার যে লোড সেটা হচ্ছে সয়েলের সারচার্জ লোড বা সয়েল কভার বলতে পারি আমরা, ঠিক আছে। সয়েল কভারিং বা সয়েলের সারচার্জ লোড বা সয়েল কভার লোড যেটাই বলে আমরা, এই লোডটা আমরা অ্যাসাইন করতে হবে আমাদের, ঠিক আছে। যে ফাউন্ডেশনের উপরে যেই কয় ফিট মাটি থাকবে, এই লোডটা আমাদের অ্যাসাইন করতে হবে। এই লোডটা কিভাবে অ্যাসাইন করব, মনে করেন আপনি যদি সয়েলের ইউনিট ওয়েট ধরি 100 পিসিএফ,
সয়েলের ইউনিট ওয়েট আমি ধরলাম যে 100 পিসিএফ, এটা মোটামুটি 100, 110 বা 120 পর্যন্ত থাকতে পারে, আমি 100 পিসিএফ কনসিডার করলাম। তাহলে আমার এখানে সয়েল আছে মনে করেন 3 ফিট, সয়েল আছে 3 ফিট, সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 100। তাহলে এখানে আমার লোড কত আসবে? লোড আসবে 300 পিএসএফ। ঠিক আছে, লোড আসবে কত? 300 পিএসএফ। তাহলে এই 300 পিএসএফ লোডটা আমাকে এই ফাউন্ডেশনের উপরে অ্যাসাইন করতে হবে। এটা হলো সয়েল কভার লোড। তাহলে এটা হচ্ছে আমার 4 নাম্বার লোড। এরপরে যে 5 এবং 6 যে দুইটা লোড আছে, অর্থাৎ এখানে এই স্ল্যাবের সেলফ ওয়েট এবং স্ল্যাবের উপরে যে সারচার্জ লোডটা আছে, এই দুইটা লোড, এই দুইটা লোড অনেক ক্ষেত্রে আমরা কনসিডার করি না। এই দুইটা লোড অনেক ক্ষেত্রে আমরা কনসিডার করি না। যদি আপনারা করতে পারেন করবেন, না করতে পারলে না করতে পারলেও খুব একটা সমস্যা নাই। ঠিক আছে, কারণ এই দুইটা লোড যদি আপনি কনসিডার করেন তখন দেখা যায় যে ফাউন্ডেশনের সাইজ অনেক বেশি বড় চলে আসে। সেই কারণে আমরা অনেক সময় এই দুটো অ্যাভয়েড করি। তবে যদি সুযোগ থাকে বা করা করা সম্ভব হয় তাহলে এই দুটো ইনক্লুড করে নিব। আচ্ছা, সো লিস্ট আমাদেরকে এই যে 4টা লোড দেখাইলাম, এই 4টা লোড, এই 4টা লোড অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এখানে অলরেডি 3টা লোড আমরা অ্যাসাইন করছি, আমাদের বাকি আছে হচ্ছে এই লোডটা বাকি আছে, সয়েলের সারচার্জ লোড। এটা এখন আমরা অ্যাসাইন করব। তাহলে এখান থেকে আমি প্রথমে ডিফাইনে গিয়ে একটা লোড আমি নিব। লোড প্যাটার্নের মধ্যে একটা লোড প্যাটার্ন আমি নিলাম, সুপার ইম্পোজ ডেড লোড, এসডিএল। সুপার ইম্পোজ ডেড লোড ক্যাটাগরি হচ্ছে সুপার ডেড, আমি এখানে অ্যাড নিউ লোড করলাম। ওকে, এবার আমি এই স্ল্যাবটা সিলেক্ট করে আমি এখানে অ্যাসাইন শেল লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এখানে গিয়ে সুপার ইম্পোজ ডেড লোড আমার, আমি কনসিডার করে নিলাম যে আমার এখানে 3 ফিট সয়েল আছে, তাহলে আমি এখানে 300 পিএসএফ লোড অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, ইউনিটটা অবশ্যই খেয়াল করবেন, এখানে পিএসএফ এ আছে। আমি এখানে 300 পিএসএফ লোড অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার এখানে লোড অ্যাপ্লিকেশন, যত ধরনের লোড আসার কথা সবগুলো লোড আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের লোড প্যাটার্ন চেক করে দেখলাম, আমরা লোড কম্বিনেশন দেখলাম, সেখান থেকে আমাদের আর কিছু দেখার নাই। এবার আমরা টোটাল স্ট্রাকচারটা সিলেক্ট করে আমি এখানে ডিজাইন প্যারামিটার গুলো দেখবো। আমি ডিজাইন থেকে কনক্রিট স্ল্যাব বিম ডিজাইন প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ডিজাইন কোড অলরেডি আমরা একেবারে শুরুতেই ঠিক করে দিয়েছিলাম, এটা চেক করা লাগবে না এখন আর। এরপর হচ্ছে মিনিমাম ক্লিয়ার কভার। ঠিক আছে, মিনিমাম ক্লিয়ার কভার বাই ডিফল্ট এখানে হচ্ছে এটাকে স্ল্যাব হিসেবে কনসিডার করে, নর্মাল আমাদের রুফ স্ল্যাব বা ফ্লোর স্ল্যাব হিসেবে কনসিডার করে, এই কারণে এখানে ক্লিয়ার কভার হচ্ছে 0.75। আমরা যেহেতু এখানে ফাউন্ডেশন স্ল্যাব ডিজাইন করতেছি বা ফাউন্ডেশন ডিজাইন করতেছি, আমরা এখানে এটাকে চেঞ্জ করে ক্লিয়ার কভার 3 ইঞ্চি দিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার কভার আমরা এখানে 3 ইঞ্চি দিয়ে দিব। প্রেফার বার সাইজ থেকে আপনি এখানে চাইলে বার সাইজটা ঠিক করে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা লাগবে না। সেখান থেকে আমাদের ক্লিয়ার কভারটা ঠিক করে দিতে হবে, আর আমাদের এখানে তেমন কিছু নাই। আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসলাম। ঠিক আছে, একইভাবে আমি এখানে দেখি আমাদের আরো কিছু আছে কিনা। আমরা প্রেফারেন্স চেক করলাম, কম্বিনেশন অলরেডি ঠিক আছে। কম্বিনেশনটা আমরা একবার চেক করে দেখতে পারি। কম্বিনেশনটা এই যে আমাদের ডিজাইন কম্বিনেশনের মধ্যে আমাদের ডিফল্ট ডিজাইন কম্বিনেশন দুইটা চলে আসছে। এটা আমাদের ডিজাইন কম্বিনেশন হিসেবে ব্যবহার করব না, এটাকে আমরা সার্ভিসিবিলিটি চেকের জন্য ব্যবহার করব। তো আমি এখানে ওকে করে বের হয়ে আসলাম। আমাদের আরো কিছু আছে কিনা আমি দেখি। আমাদের এখানে আর কিছু নাই। ওকে, আমাদের ফাউন্ডেশন ডিজাইন করার জন্য সবকিছু আমাদের এখন ওকে আছে। আমি এখানে এখানে ফাইলটাকে প্রথমে সেভ দিব। ফাইলটাকে আমি সেভ দিয়ে আমি ফাউন্ডেশন ডিজাইন শুরু করব। ঠিক আছে, আমি এখানে ফাইলটা সেভ করে নিচ্ছি। ওকে, আমাদের ফাইল সেভ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে অ্যানালাইসিস দিব। ঠিক আছে, এখান থেকে রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন, আমি অ্যানালাইসিস দিলাম। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি কি চেক করতে হবে? একটা ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে? একটা ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে এক নম্বরে আমাদের চেক দিতে হবে, এক নম্বরে আমাদের চেক দিতে হবে যে ফাউন্ডেশনের সাইজ ঠিক আছে কিনা। ঠিক আছে, ফাউন্ডেশনের সাইজ ঠিক আছে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার চেক।
2 নাম্বার চেক হচ্ছে ফাউন্ডেশনের থিকনেস ঠিক আছে কিনা। 3 নাম্বার চেক হচ্ছে ফাউন্ডেশনের রিইনফোর্সমেন্ট ঠিক আছে কিনা। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মূলত চেক করার জিনিস। 1 নাম্বার হচ্ছে সাইজ, 2 নাম্বার হচ্ছে থিকনেস, 3 নাম্বার হচ্ছে রিইনফোর্সমেন্ট। তাহলে এখান থেকে আমরা প্রথমে ফাউন্ডেশনের সাইজ ঠিক আছে কিনা, আমরা তো এখানে কনসিডার করতে হচ্ছে 10 ফিট বাই 8 ফিট। তাহলে 10 ফিট বাই 8 ফিট যে আমরা কনসিডার করলাম এটা ঠিক আছে কিনা সেটা আমরা এখন চেক করে দেখব। তাহলে আমি চেক করার জন্য কি করব, আমি এখানে আমাদের ফাউন্ডেশনের যেই সয়েলের প্রপার্টি, সেই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 3 কেএসএফ, 3 কেএসএফ 1.5 টিএসএফ, 1.5 টিএসএফ বা 3 কেএসএফ বা 3000 পিএসএফ। এটা হচ্ছে আমাদের সয়েলের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। এখন আমরা দেখব যে এখানে আমরা যে লোড অ্যাপ্লাই করছি সেই লোডের রেসপেক্টে আমাদের এখানে কতটুকু সয়েল প্রেসার ডেভেলপ হয়েছে। লোডের রেসপেক্টে আমাদের কতটুকু সয়েল প্রেসার ডেভেলপ হয়েছে। যদি আমরা দেখি যে আমাদের ডেভেলপ সয়েল প্রেসার আমাদের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি থেকে কম আছে, যদি আমাদের এই অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি থেকে কম থাকে ডেভেলপ সয়েল প্রেসার, তাহলে আমরা যে ফাউন্ডেশনের সাইজটা কনসিডার করছি 10 ফিট বাই 8 ফিট এটা ওকে আছে। আর যদি দেখি আমরা যে ডেভেলপ সয়েল প্রেসার আমাদের ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেছে, ডেভেলপ সয়েল প্রেসার আমাদের ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেছে, তার মানে কি আমাদের ফাউন্ডেশন সাইজটা কি ঠিক আছে না ফেল করছে? ফেল করছে। ঠিক আছে, তাহলে আমরা এটা চেক করে দেখবো ডেভেলপ সয়েল প্রেসার কত আছে। যেখান থেকে যে এই অপশনটা ডিসপ্লে সয়েল প্রেসার, ডিসপ্লে সয়েল প্রেসার অথবা ডিসপ্লেতে গিয়ে যেখান থেকে ডিসপ্লে সয়েল প্রেসার, তাহলে আমি সয়েল প্রেসারে গেলাম। সয়েল প্রেসারটা আমি চেক করব কিসের রেসপেক্টে, সার্ভিস লোড কম্বিনেশনের রেসপেক্টে। ঠিক আছে, সয়েল প্রেসারটা চেক করব আমি ডেড লোড প্লাস লাইভ লোডের রেসপেক্টে। আমি এখানে শো ভ্যালু অপশনটা দিয়ে দিলাম, শো ভ্যালু দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা আমি ফন্টটা একটু বড় করে দেই। আমি এখানে রাইট ক্লিক করে গ্রাফিক্স প্রেফারেন্স, রাইট ক্লিক করে গ্রাফিক্স প্রেফারেন্স থেকে আমি ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, তাহলে এবার আমি দেখবো যে ওকে ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা এখন হচ্ছে চেক করে দেখবো যে আমাদের ডেভেলপ সয়েল প্রেসার কত আছে এবং আমাদের এটা ফাউন্ডেশনের থিকনেসটা পাস করে কিনা। তাহলে এখান থেকে আমি আচ্ছা এখানে দেখেন আমাদের ক্যাপাসিটি কত ছিল, আমাদের ক্যাপাসিটি ছিল 3000, ক্যাপাসিটি ছিল 3000 পিএসএফ। ঠিক আছে, ক্যাপাসিটি ছিল 3000 পিএসএফ। আর আমাদের ডেভেলপ সয়েল প্রেসার কত আছে আমি চেক করে দেখি, এখানে আছে হচ্ছে 2100, এই মাঝ বরাবর আছে 2100। এই যে নিচে গেলেও ভ্যালু দেখতে পাবেন, যে নিচে গেলে ভ্যালু কত আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে আমাদের 2116। নিচে বাম দিকে গেলেও দেখতে পাবেন, নিচে বাম দিকে 2116 ম্যাক্সিমাম ডেভেলপ সয়েল প্রেসার। অথবা আপনি যে মাউস ধরে ধরেও দেখতে পারেন, বিভিন্ন জায়গায় এরকম মাউস ধরে ধরেও দেখতে পারেন যে ডেভেলপ সয়েল প্রেসার কত আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ডেভেলপ সয়েল প্রেসার হয়েছে, ম্যাক্সিমাম ডেভেলপ সয়েল প্রেসার কত 2116। তাহলে আমাদের এই ফাউন্ডেশনটা কি পাস করলো না ফেল করলো? পাস করছে। ঠিক আছে, পাস করছে। তাহলে আমাদের যে ফাউন্ডেশন সাইজটা আমরা প্রথমে ট্রায়াল দেওয়ার জন্য ধরছিলাম সেটা আমাদের ঠিক আছে। আমরা কিন্তু চাইলে এখানে আমাদের ফাউন্ডেশনের সাইজটা আরো কমাইতে পারি। ঠিক আছে, আমরা এখানে 10 ফিট বাই 8 ফিট যে কনসিডার করছিলাম, এটা চাইলে আমরা, যেহেতু আমাদের ডেভেলপ সয়েল প্রেসার আছে 2100 আর আমাদের সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আছে 3000, তাহলে এখানে আমরা হয়তো এটা, যেমন এখানে আমরা 8 ফিটের জায়গায় আমরা হয়তো এখানে 7 ফিট করতে পারি, 7 ফিট করে আমরা আরেকটা ট্রায়াল দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ট্রায়াল দিয়ে দেখি যে 7 ফিট করে আমাদের ডেভেলপ সয়েল প্রেসারটা কত দাঁড়ায়। আরেকটা ট্রায়াল দিই।
প্রথমে আনলক করে নিতে হবে, ঠিক আছে? কোনো মডিফিকেশন করতে গেলে প্রথমে আনলক করে নিতে হবে। আচ্ছা, তো এবার আমি কি করব, মনে করেন আমার এখানে কত আছে, 8 ফিট আছে, আমি এটাকে 7 ফিট করব। তাহলে 7 ফিট করলে আমি যেটা করতে পারি, আমি আমি হচ্ছে এই বরাবর, এই বরাবর হচ্ছে আমার 8 ফিট আছে, আমি এটাকে 7 ফিট করব। তাহলে আমি এখান থেকে 6 ইঞ্চি কমায় দিই, এখান থেকে 6 ইঞ্চি কমায় দিই। তাহলে আমার এদিকে দুই দিকে ব্যালেন্স থাকলো। অথবা আপনি চাইলে এটাকে, এটা যদি আপনি একদিকেও করেন, একদিকেও করতে পারেন, তবে অবশ্যই খেয়াল করতে হবে, একদিকে করলে কিন্তু আমাদের আবার এই কলামের পজিশন চেঞ্জ হয়ে যাবে, কলাম কিন্তু আবার ফুটিং এর সেন্টারে থাকবে না, ঠিক আছে? তো একদিকে করার চেয়ে আপনি দুই দিক থেকে সিমিলার, ইকুয়াল ইকুয়াল দুই দিক থেকে আপনি কমাবেন বা বাড়াবেন। তাহলে এখান থেকে আমি 6 ইঞ্চি 6 ইঞ্চি কমায় দিয়ে দেখি। আমি এই এন্ডটা সিলেক্ট করলাম, এই এন্ডটা সিলেক্ট, সেটা আপনি কয়েকভাবে করতে পারেন, এই কাজটা আপনি কয়েকভাবেই করতে পারেন। আমি একটা ওয়েতে দেখাইতেছি। এই দুইটা এন্ড আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মুভ কমান্ডে গেলাম, মুভ কমান্ডে গিয়ে আমি এটাকে হচ্ছে -6 ইঞ্চি নিচের দিকে, -6 ইঞ্চি, তাহলে আমার 6 ইঞ্চি কমে গেল। এদিক থেকে একইভাবে আমি এটাকে উপরের দিকে 6 ইঞ্চি মুভ করে দিলাম। তাহলে আমার এখন এখান থেকে যদি আমি দেখি যে ভিউয়ে গিয়ে আমি ডাইমেনশনটা যদি দেখতে চাই, ডিসপ্লে ডাইমেনশন, ডাইমেনশন লাইন, আচ্ছা ড্রতে গিয়ে এখানে হচ্ছে ড্র ডাইমেনশন লাইন, ড্র ডাইমেনশন লাইনে গিয়ে আপনি এখানে ডাইমেনশনটাও দেখতে পারেন চাইলে। এখানে কত আছে, 7 ফিট, ঠিক আছে? আগে যেটা আমাদের 8 ফিট ছিল, এটা এখন আছে 7 ফিট। ওকে, আমরা 1 ফিট মডিফিকেশন করলাম, 1 ফিট আমরা চেঞ্জ করলাম। এখন কলাম যদি আপনার মনে করেন, কলামটা আমরা কোথায় আছে, আমাদের ফুটিং এর সেন্টারে আছে। কলাম যদি আপনার ফুটিং এর সেন্টারে না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি টোটাল কলামটাকে সিলেক্ট করেন, টোটাল কলামটাকে সিলেক্ট করে আপনি মুভ করেন এটাকে, মনে করেন আমাদের এটা বাম দিকে 1 ফিট আছে, বাম দিকে 1 ফিট দূরে আছে আর কি। তাহলে আমি এটাকে -1 ফিট, বাম দিকে আমি এটাকে -1 ফিট করে আমি এটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের কলামটা এখন, এখন কিন্তু আমাদের কলামটার সেন্টারে নাই, ইসেন্ট্রিক হয়ে গেল, আমাদের ফুটিংটা হয়ে গেল ইসেন্ট্রিক, ঠিক আছে? যদি কোনো জায়গায় কোনো প্রজেক্টে আপনারা কাজ করতে গিয়ে এরকম দেখেন যে এখানে মনে করেন এতটুকুই জায়গা আছে, এখানে হচ্ছে বাউন্ডারি লিমিটেশন মনে করেন এই পর্যন্ত, এখানে আপনাকে আর বাড়ানোর সুযোগ নাই, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা ইসেন্ট্রিক ফাউন্ডেশন ধরেই ডিজাইন করতে হবে। কারণ ইসেন্ট্রিক ফাউন্ডেশন ধরে যদি আপনি ডিজাইন করেন, তাহলে দেখা যাবে যে এখানে ফাউন্ডেশনের সাইজ, ফাউন্ডেশনের থিকনেস, এগুলোতে অনেক চেঞ্জ চলে আসে। কনসেন্ট্রিক ফুটিং আর ইসেন্ট্রিক ফুটিং এর মধ্যে ফাউন্ডেশনের সাইজের মধ্যে অনেক চেঞ্জ আছে, ঠিক আছে? তো যদি কোনো জায়গায় এরকম ইসেন্ট্রিক ফুটিং আপনাকে ডিজাইন করতে হয়, তাহলে অবশ্যই এটাকে ইসেন্ট্রিক ধরেই ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে আমি এটাকে 1 ফিট দূরে সরাই হ্যাঁ, দিই। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ, হলো যে যদি ফুডিং ইসেন্ট্রিক হয়, সেক্ষেত্রে কি ইকোনমিক্যাল কম হওয়ার থাকে নাকি? ইসেন্ট্রিক ফুটিং হলে কি হবে, আপনার মনে করেন এই এই ফুটিংটা যদি আমাদের ইসেন্ট্রিক না হইতো, কনসেন্ট্রিক যদি হইতো, যে সেন্টারে যদি কলাম থাকতো, তাহলে সাপোজ এটা মনে করেন আপনার যেই ফুটিংটা আপনার মনে করেন 5 ফিট বাই 5 ফিট একটা ফুটিং যদি পাস করে যায়, একটা কনসেন্ট্রিক ফুটিং যদি 5 ফিট বাই 5 ফিটে পাস করে যায়, এইটাই যখন যে ইসেন্ট্রিক হবে তখন এটার সাইজ হয়ে যাবে সাপোজ 8 ফিট বাই 8 ফিট। এই ফুটিংটা মানে ওইটাই আর কি, আমি বলতেছিলাম যে ওটা মানে ইকোনমিক্যাল হয় না আর কি, তাই। ইকোনমিক হবে না, কিন্তু আর আপনি যেহেতু যে সমস্ত জায়গায় আপনাকে মানে জায়গা নাই, আপনার ইসেন্ট্রিক করতেই হবে, সেই সেই সমস্ত জায়গায় তার ওইটা চিন্তা করলে আর কাজ হবে না, ঠিক আছে? ওটা চিন্তা করা হবে না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এটাকে অ্যানালাইসিস দিব, এটাকে আমি এখান থেকে অ্যানালাইসিস এন্ড ডিজাইন দিলাম। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর এবার আমি আগের মতোই চেক করে দেখবো যে আমার ডেভেলপ সয়েল প্রেসার কত আছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এটা হচ্ছে শর্টকাট, ডিসপ্লে সয়েল প্রেসার, আমি ডিসপ্লে সয়েল প্রেসারে গিয়ে ডট লাইভ ওকে আমি অ্যাপ্লাই করলাম। এবার দেখেন, এবার দেখেন কি দাঁড়াইলো আমাদের। এর আগে কত ছিল, এর আগে আমাদের ভ্যালু ছিল হচ্ছে, এর আগে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 3000 পিএসএফ, আর আমাদের ডেভেলপ করছিল 2100 সামথিং, ঠিক আছে? 2100 সামথিং আমাদের ডেভেলপ করছিল। এখন আমরা কি করলাম, আমরা ফাউন্ডেশনের সাইজটা 1 ফিট কমাই দিলাম,
এবং সেই সাথে আমরা ফাউন্ডেশন আমাদের কলামটাকে 1 ফিট ইসেন্ট্রিক করে দিলাম। কলামটাকে আমরা 1 ফিট ইসেন্ট্রিক করে দিলাম। 1 ফিট ইসেন্ট্রিক করাতে 1 ফিট ইসেন্ট্রিক করাতে আমাদের এখন ডেভেলপ সয়েল প্রেসার কত দাঁড়াইছে দেখেন, এই নিচের দিকে, নিচে খেয়াল করেন, বাম দিকে 3557। 3557। যেই সয়েল প্রেসার আমাদের ছিল 2100, যেই সয়েল প্রেসারটা ছিল 2100, সেটা এখন আমাদের 1 ফিট কমানো এবং 1 ফিট ইসেন্ট্রিক করাতে কোথায় চলে গেছে? এখন কি ফাউন্ডেশন পাস করবে? না, না করবে না। এখন কিন্তু আমাদের এই 10 ফিট বাই 7 ফিটের ফাউন্ডেশনটা আর পাস করবে না, এটা কিন্তু এখন ফেল। ঠিক আছে, তাহলে যদি আমাদের ইসেন্ট্রিক করতে হয়, আমাদের কলামটাকে যদি ইসেন্ট্রিক হয়ে যায়, তাহলে আমাদের মনে করেন আমাদের এইটাকে হয়তো আমাদের যদি এই দিকে জায়গা না থাকে, তাহলে আমাদের এই দিকে ফাউন্ডেশনটা বাড়াইতে হবে। এইদিকে বাড়ায় হয়তো আমাদের 10 ফিটের জায়গায় 12 ফিট করতে হবে, অথবা আমাদের এই সাইড বরাবর বা এই সাইড বরাবর ফাউন্ডেশনের সাইজ বাড়াই দিলে আমাদের হয়তো 7 ফিটের জায়গায় এটাকে 8 ফিট বা 10 ফিট করতে হবে। তখন দেখা যাবে যে আমাদের এই সয়েল প্রেসারটা কমে গিয়ে এটা হয়তো 3000-এর মধ্যে চলে আসবে। তখন এটাকে আমরা বলবো যে আমাদের ফাউন্ডেশনটা সাইজ ঠিক আছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি, বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমি ইসেন্ট্রিকের বিষয়টা আমি ডিসকাস করলাম। ইসেন্ট্রিক না করে এটাকে আমি কনসেন্ট্রিক ধরে আবার ডিজাইনটা শেষ করি। আমি এটাকে 1 ফিট মুভ করে দিচ্ছি। ওকে, এবার আমি আবার সিমিলার ডিজাইনটা দিই যে কনসেন্ট্রিক হলে আমাদের এই 3557 যে ডেভেলপ সয়েল প্রেসার, এটা কত আসে দেখেন। আচ্ছা, এই দেখেন আমাদের এটা হচ্ছে এখন কনসেন্ট্রিক ফুটিং আছে, আমাদের ডেভেলপ সয়েল প্রেসার কত আসছে? ডেভেলপ সয়েল প্রেসার আসছে ম্যাক্সিমাম 2381। ঠিক আছে, 2381, 2381। তাহলে দেখেন মাত্র 1 ফিট ইসেন্ট্রিক করাতে, 1 ফিট ইসেন্ট্রিক করাতে সয়েল প্রেসারের মধ্যে কত চেঞ্জ দেখেন। 1 ফিট ইসেন্ট্রিক করাতে সয়েল প্রেসারের মধ্যে আমাদের এটা হচ্ছে কত, আমাদের ক্যাপাসিটি হলো 3000, আর আমাদের ডেভেলপ সয়েল প্রেসার হচ্ছে 2381। তার মানে আমরা কিন্তু চাইলে এই ফুটিংটাকে হয়তো আরো একটু ছোট করতে পারি, আমাদের সেই সুযোগ আছে, কারণ আমাদের ম্যাক্সিমাম সয়েল প্রেসার আছে 2381। আমরা চাইলে এটাকে হয়তো 10 ফিটের জায়গায় হয়তো আমরা 9 ফিট করে একটা ট্রায়াল দিতে পারি, সেক্ষেত্রে হয়তো এটা আমাদের পাস করে যেতে পারে। ঠিক আছে, কিন্তু সিমিলার ফুটিংটাই, সিমিলার ফাউন্ডেশনটাই যদি আমরা 1 ফিট, মাত্র 1 ফিট যদি আমরা ইসেন্ট্রিক করি, তাহলে কিন্তু আমাদের সয়েল প্রেসার চলে যাচ্ছে কোথায়? 3500। সয়েল প্রেসার 3500 হচ্ছে, মানে আমাদের এই ফুটিংটা ফেল করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বোঝার বিষয় হলো, যদি আমাদের কোনো জায়গায় ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ইসেন্ট্রিক ফুটিং ধরে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আমরা কনসেন্ট্রিক ধরে অ্যানালাইসিস করলাম, আমরা সাইটে গিয়ে সেটাকে ইসেন্ট্রিক বানায় ফেললাম, বা ড্রয়িং এর সময় আমরা সেটাকে একই সাইজ ধরে আমরা ইসেন্ট্রিক করে দিলাম, তাহলে কিন্তু টোটাল ফাউন্ডেশনটাই ফেল করবে। ঠিক আছে, এটা অবশ্যই অ্যাজ এ ডিজাইনার এটা আমাদের জানা থাকতে হবে এবং এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, সো আমাদের 1 নাম্বার যে চেকটা ছিল আমাদের ফাউন্ডেশনের সাইজ, এটা নিয়ে আমি ডিটেল ডিসকাস করলাম। আমাদের ফাউন্ডেশনের সাইজ ঠিক আছে, তো আমাদের 1 নাম্বার চেক শেষ। এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে চেক, সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের থিকনেস। ফাউন্ডেশনের থিকনেস আমরা ট্রায়াল দেওয়ার জন্য কনসিডার করছিলাম 24 ইঞ্চি। ফাউন্ডেশনের থিকনেস আমরা তার কথা শোনা যাচ্ছে। কেউ কিছু বলছেন? আচ্ছা, সাউন্ড ছোট হয়ে গেছে। তার কথা শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন না অন্যরা? স্লো একেবারে। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আপনি কি ওই মাউথ স্পিকার থেকে মুখ টুক এদিকে ওদিকে ঘোরাচ্ছেন নাকি বুঝতেছি না, মানে মাঝে মধ্যে সাউন্ডটা কম আসছে। এটা হয়তো নেটওয়ার্কের কানেক্টিভিটির কারণে অনেক সময় প্রবলেম হইতে পারে আর কি, নেটওয়ার্ক রিলেটেড ইস্যু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমাদের 2 নাম্বার চেকটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের থিকনেস চেক। তাহলে আমরা ট্রায়াল দেওয়ার জন্য 24 ইঞ্চি থিকনেস কনসিডার করছি। আমরা এখন দেখব যে আমাদের 24 ইঞ্চি থিকনেসে আমাদের ফাউন্ডেশনটা পাস করে কি। ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে ডিসপ্লে থেকে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, ডিসপ্লে থেকে শো পাঞ্চিং শেয়ার ডিজাইনে গিয়ে আমরা এখানে পাঞ্চিং শেয়ার রেশিও কত আছে সেটা আমরা দেখবো। আমাদের এখানে পাঞ্চিং শেয়ার রেশিও কত আছে? পাঞ্চিং শেয়ার রেশিও আছে হচ্ছে 0.28, বা আমরা এটাকে ম্যাক্সিমাম হয়তো 3 ধরতে পারি, 0.3। পাঞ্চিং শেয়ারের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1, পাঞ্চিং শেয়ারের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1। যদি 1 এর নিচে থাকে, যদি 1 এর নিচে থাকে, পাঞ্চিং শেয়ার রেশিও যদি 1 এর নিচে থাকে, তাহলে ফুটিং এর থিকনেস ওকে আছে, ফুটিং এর থিকনেস ঠিক আছে। আর যদি পাঞ্চিং শেয়ার রেশিও 1 এর উপরে চলে যায়, তখন আমাদের বুঝতে হবে যে ফুটিং এর থিকনেস আমাদের কম ধরা হয়ে গেছে, এটাকে থিকনেস আরো বাড়াইতে হবে। এখন আমাদের এখানে ফুটিং এর থিকনেস কত আসে দেখেন, 0.28। তার মানে আমরা যেখানে যে 24 ইঞ্চি ধরছি, এটাকে কিন্তু আমাদের আরো কমানোর সুযোগ আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটা ট্রায়াল দিতে পারি, আমরা এটাকে 24 ইঞ্চি না ধরে আমরা এটাকে হয়তো 20 ইঞ্চি ধরতে পারি। 20 ইঞ্চি ধরে আমরা ট্রায়াল দিয়ে দেখতে পারি, 20 ইঞ্চি ধরলে এটা হয়তো আমাদের সাপোজ 0.5 এর মতো কাছাকাছি চলে যাবে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে ট্রাই করব আমরা এই ইয়েতে পাঞ্চিং রেশিওটা আমরা মোটামুটি 0.5 থেকে 0.6 এর মধ্যে রাখার ট্রাই করব, ঠিক আছে। পাঞ্চিং রেশিওটা আমরা 0.5 থেকে 0.6 এর মধ্যে রাখার ট্রাই করব। তাহলে এখান থেকে আমরা 2 নাম্বার চেক দিয়ে দেখলাম, আমি এটা আর ট্রায়াল দিচ্ছি না, আমি 2 নাম্বার চেক দিয়ে আমরা কনফার্ম করলাম যে আমাদের ফাউন্ডেশনের যে থিকনেস কনসিডার করছি সেইটা ঠিক আছে। তাহলে এটা আমাদের 2 নাম্বার চেক গেল। একইভাবে আমরা 3 নাম্বার চেক দিয়ে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট কোথায় কত লাগবে সেটা হচ্ছে আমরা ফাইনাল করব। তাহলে আমরা এখান থেকে ডিসপ্লে থেকে আমরা শো স্ল্যাব ডিজাইন, ডিসপ্লে থেকে শো স্ল্যাব ডিজাইনে গেলে এখানে 2 ধরনের ডিজাইন অপশন আছে, একটা হচ্ছে স্ট্রিপ আর একটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট বেসড। স্ট্রিপটা আমাদের দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে ফাইনাইট এলিমেন্ট বেসড। আমি এখানে ফাইনাইট এলিমেন্ট বেসড মেথডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মিনিমাম ইম্পোজ মিনিমাম রিইনফোর্সিং এটা অবশ্যই টিক দিয়ে রাখতে হবে। এরপর আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এখানে যদি আমাদের সিঙ্গেল ফুটিং হয়, যদি আমাদের সিঙ্গেল ফুটিং হয় তাহলে আমাদের টপের রিইনফোর্সমেন্ট লাগবে না, আমাদের শুধু সিঙ্গেল লেয়ারে বটম রিইনফোর্সমেন্ট দিলেই হবে, ঠিক আছে। সিঙ্গেল ফুটিং যদি হয় তাহলে এখান থেকে আমি ডিরেকশন 1 এর বটমে রিইনফোর্সমেন্ট কত, ডিরেকশন 2 এর বটমে রিইনফোর্সমেন্ট কত, এটা আমি দেখব। ডিরেকশন 1 হচ্ছে আমার এই বরাবর যে রিইনফোর্সমেন্টটা হবে সেটা, আর ডিরেকশন 2 হচ্ছে আমার এই বরাবর যে রিইনফোর্সমেন্টটা হবে সেটা, ঠিক আছে। তাহলে ডিরেকশন 1 এর কি পরিমাণ রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে আমি এটা আগে দেখি। ডিরেকশন 1 এ আমি অ্যাপ্লাই করলাম, ডিরেকশন 1 এ আমার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে 0.529 0.529 ইঞ্চি স্কয়ার পার ফিট, এটা হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট 0.529, ঠিক আছে, 0.529। তাহলে এখান থেকে আমি যদি মনে করেন আমি 16 মিলি বার প্রোভাইড করতে চাই, যদি 16 মিলি বার প্রোভাইড করতে চাই তাহলে আমার 16 মিলি বারের স্পেসিং কত হবে সেটা আমি ম্যানুয়াল ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। আমার 16 মিলি বারের এরিয়া কত, মনে করেন 0.31 ইঞ্চি স্কয়ার। 16 মিলি বারের এরিয়া হচ্ছে 0.31 ইঞ্চি স্কয়ার ইন্টু 12 মানে 12 ইঞ্চি ডিভাইডেড বাই রিকোয়ারমেন্ট কত আছে, রিকোয়ারমেন্ট হচ্ছে 0.529। তাহলে এখান থেকে আমি দেখি যে আমার 16 মিলি বার যদি আমি প্রোভাইড করি, বটমে আমি ডিরেকশন 1 এ যদি 16 মিলি বার প্রোভাইড করি তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই 7 ইঞ্চি পর পর 16 মিলি বার দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার 7 ইঞ্চি হচ্ছে ডিজাইন থেকে আমার রিকোয়ারমেন্ট, 7 ইঞ্চির জায়গায় আমি হয়তো 5 ইঞ্চি দিতে পারি বা 6 ইঞ্চি দিতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে আমার ম্যানুয়াল, আমি চেক করে দেখলাম যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কত, 7 ইঞ্চি। সিমিলার এই জিনিসটা আমরা এই টাইপসও সেফেও আমরা চেক করে দেখতে পারি। আমি এখান থেকে কি করব, 2 নাম্বার যে অপশনটা আছে টিপিক্যাল ইউনিফর্ম রিইনফোর্সিং, এই অপশনে যাব। এই অপশনে গিয়ে আমি এখান থেকে বটমের বার সিলেক্ট করব। বটমে আমার হচ্ছে কি ব্যবহার করব, আমি 16 মিলি ব্যবহার করব, মানে 5 নাম্বার বার ব্যবহার করব। আচ্ছা, এটা আমি একটু ইয়ে করে দিই। এখানে আছে হচ্ছে সব নাম্বার দেওয়া বার আছে, নাম্বার দেওয়া বার না দিয়ে আপনি যদি মিলিমিটারে বার দিতে চান সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আমি এখান থেকে ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি থেকে আমি রিইনফোর্সিং বারে গিয়ে আমি এখান থেকে এইগুলা চেঞ্জ করে দিয়ে আমি কি করব, আমার
মিলিমিটারে বারগুলো আমার এখানে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, আমি এটাকে আনলক করলাম। আনলক করে আমি এটাকে ডিফাইন সেকশন প্রপার্টি রিইনফোর্সিং বার, রিইনফোর্সিং বারে গিয়ে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে অ্যাড কমন বার সেট, এখান থেকে আমি এসআই বার যেগুলো আছে এগুলাকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মিলিমিটারে বার। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমি আবার এটাকে ডিজাইন দিলাম। ডিসপ্লে থেকে আমি এখানে শো স্ল্যাব ডিজাইনিং আমি এটাকে অ্যাপ্লাই করলাম। তো এখান থেকে আমরা 2 নাম্বার যে অপশনটা আছে এই অপশনটায় আমি আবার গেলাম। এই অপশনটায় গিয়ে এবার হচ্ছে আমি মিলিমিটারে বারের সাইজটা ইনপুট দিব। ঠিক আছে, তো আমি এখানে 16 মিলি বার আমি যদি ডিরেকশন ওয়ানে আমি 16 মিলি বার দেই, তাহলে মনে করেন সাপোজ আমি এখানে 12 ইঞ্চি ধরলাম, আমি 16 মিলি বার 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করব। তাহলে দেখেন আমার কিন্তু এখনো এই 12 ইঞ্চি যদি আমি প্রোভাইড করি, আমার কিন্তু এখনো রিকোয়ারমেন্ট আছে। এই যে এগুলো হচ্ছে বারের রিকোয়ারমেন্ট, এখনো কিন্তু বারের রিকোয়ারমেন্ট আছে। আমি এটা 8 ইঞ্চি পর পর ব্যবহার করি, তাহলে রিকোয়ারমেন্ট আছে। আমি যদি এটাকে 7 ইঞ্চি পর পর ব্যবহার করি, তাহলে এখন আমাদের আর কোনো জায়গায় বারের কোনো রিকোয়ারমেন্ট নাই। যেটা আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করে কত পাইছিলাম 7.03, এখানেও কিন্তু সিমিলার জিনিসই আছে 7 ইঞ্চি। ঠিক আছে, তার মানে আমাকে ডিরেকশন ওয়ানে মানে এই ডিরেকশন বরাবর 16 মিলি বার 7 ইঞ্চির কমে আমাকে প্রোভাইড করতে হবে। আমি তো এখানে হয়তো 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করলাম। একইভাবে আমি যদি ডিরেকশন 2 তে যাই, ডিরেকশন 2 তে গিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করলাম। ডিরেকশন 2 তে আমার কত আছে, সিমিলার 0.52, তাহলে 0.52 যদি হয়, তাহলে আমি এটাকে সিমিলার জিনিসই আসবে, এখানেও আমার 7 ইঞ্চি পরপরই আসবে। তাহলে এখান থেকে আমি 16 মিলি বার 7 ইঞ্চি পরপর যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমার আর কোনো রিকোয়ারমেন্ট নাই। তাহলে আমার ফাইনালি আমার রিবারের ডিজাইনটা কি হলো, ফাইনালি হচ্ছে আমাদের বোথ ডিরেকশনে, আমাদের এই লং ডিরেকশন এবং হচ্ছে শর্ট ডিরেকশন, বোথ ডিরেকশনে যদি আমরা 16 মিলি বার ব্যবহার করি, তাহলে আমরা 16 মিলি বার যদি আমরা ব্যবহার করি, তাহলে আমি আমার রিকোয়ারমেন্ট থেকে আসছে 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি না দিয়ে হয়তো আমি এখানে 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এই হচ্ছে আমার রিবারের ফাইনাল ডিজাইন। তাহলে এখান থেকে আমাদের একটা সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে গেলে যে সমস্ত বিষয় জানা লাগে, 1 নাম্বার হচ্ছে আমাদের ফাউন্ডেশনের সাইজ ঠিক আছে কিনা সেটা আমরা চেক করলাম। 2 নাম্বার হচ্ছে ফাউন্ডেশনের থিকনেস ঠিক আছে কিনা সেটা আমরা চেক করলাম। 3 নাম্বার হচ্ছে আমাদের ফাউন্ডেশনের রিইনফোর্সমেন্ট কত হবে সেটা আমরা ডিজাইন করে বের করে নিলাম। ঠিক আছে, সেই পর্যন্ত আমাদের সিঙ্গেল ফুটিং ডিজাইন রিলেটেড যা যা ছিল সবকিছু আমাদের ডিসকাস করা শেষ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, ফুটিং এর গভীরতাটার কি কোনো হবে না, মানে ডিজাইনের মধ্যে আসবে না নাকি? ফুটিং এর ডেপথ ডিজাইনের মধ্যে আসবে না। ঠিক আছে, ফুটিং এর ডেপথ ডিজাইনের মধ্যে আসবে না। এটা আপনি কিভাবে ডিসাইড করবেন, এটা আপনি ডিসাইড করবেন হচ্ছে সয়েল টেস্টের রিপোর্ট থেকে। এটা আপনি ডিসাইড করবেন সয়েল টেস্টের রিপোর্ট থেকে। মনে করেন আপনার 5 ফিট লেভেলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আছে সাপোজ হচ্ছে 1 TSF। 5 ফিট লেভেলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আছে 1 TSF। 10 ফিট লেভেলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আছে 2 TSF। আপনি ফাউন্ডেশন প্রোভাইড করবেন মনে করেন মাঝামাঝি 7.5 ফিট লেভেলে, তাহলে 7.5 ফিট লেভেলে আপনার বিয়ারিং ক্যাপাসিটি কত আসবে, 1.5 TSF। ঠিক আছে, এরকম করে আপনি বোরহোল 1 2 3 4 সবগুলা বোরহোলের আপনি 7.5 ফিট লেভেলে বা যেই লেভেলে আপনি ফাউন্ডেশন দিতে চান সেই লেভেলের বিয়ারিং ক্যাপাসিটি বের করে এভারেজ বিয়ারিং ক্যাপাসিটি ধরে আপনি 7.5 ফিট লেভেলে মনে করেন এভারেজ বিয়ারিং ক্যাপাসিটি আপনি পাইছেন 1.6 TSF। তাহলে এটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের ডেপথ। 1.6 TSF হচ্ছে আপনার বিয়ারিং ক্যাপাসিটি, আর হচ্ছে ফাউন্ডেশনের ডেপথ হচ্ছে কত 7.5 ফিট। তাহলে আপনার এই গ্রাউন্ড থেকে আপনার ফাউন্ডেশনের ডেপথ হচ্ছে 7.5 ফিট। এবার আপনি ফাউন্ডেশনের ডেপথ আপনি সয়েল টেস্টের রিপোর্ট থেকে আপনি ধরে নিয়েছেন। ধরে নেওয়ার পরে এবার হচ্ছে কি আপনি ফাউন্ডেশনের সাইজ লাগবে, ফাউন্ডেশনের থিকনেস লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাউন্ডেশনের সাইজ বের করলাম, ফাউন্ডেশনের থিকনেস বের করলাম, আর হচ্ছে ফাউন্ডেশনের রিইনফোর্সমেন্ট বের করলাম। আর ফাউন্ডেশনের টোটাল যেই ডেপথ এটা কোত্থেকে বের করলাম আমরা, কোত্থেকে নিলাম আমরা, সালিবট। ঠিক আছে, এটা হচ্ছে সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা কনসিডার করলাম। আর কোনো জিজ্ঞাসা আছে কারো?
ভাই আমাদের কি আজদিপ দিয়ে কি দেখানো হবে না যে কিভাবে ডিজাইন করে? এসডিপ দিয়ে দেখাই না, কারণ হচ্ছে যে এসডিপ হচ্ছে অনেকের পিসিতেই চলে না। ঠিক আছে, অনেকের পিসিতেই চলে না, হয়তো দুই একজনের পিসিতে চলতে পারে। তারপরে যদি কারো কারো যদি ইন্টারেস্ট থাকে আমি শেষের দিকে দেখায় দিব। ঠিক আছে, শেষের দিকে আমি সিঙ্গেল বা কম্বাইন্ড ফুটিং একটা দেখায় দিব। এসডিপ এর ডিজাইন প্রসিডিউরটা অনেক ইজি, যাদের পিসিতে রান এই করবে। যে সেফ হ্যাঁ বলেন। সেফ আর ইট্যাপস তো প্রায় একই রকম সফটওয়্যার মনে হচ্ছে। এই ফাউন্ডেশন ডিজাইনটা কি মানে ইট্যাপস দিয়ে করা সম্ভব নাকি? ইটাপস দিয়ে ইটাপস দিয়ে করা সম্ভব, কিন্তু ইটাপস দিয়ে ফাউন্ডেশন ডিজাইন কেউ কখনো করে না। বা এটা ইটাপসটা বেসিক্যালি ফাউন্ডেশনের ডিজাইনের জন্য না, ইটাপসটা হচ্ছে শুধু সুপার স্ট্রাকচার ডিজাইনের জন্য। ঠিক আছে, কিন্তু ইটাপস দিয়েও ফাউন্ডেশন ডিজাইন করা যায়, কিন্তু এটা সাধারণত নর্মাল প্র্যাকটিসে কেউ করে না। এই কারণেই দুইটা একই কোম্পানির সফটওয়্যার, দুইটা আলাদা কাজের জন্য। সেফটা হচ্ছে শুধু ফাউন্ডেশন ডিজাইনের জন্য, আর ইটাপসটা হচ্ছে বেসিক্যালি সুপার স্ট্রাকচার ডিজাইনের। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, আমাদের আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকাল। ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ রাত 9টায় আমাদের ক্লাস শুরু হবে। তো এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।